বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে মোকাবেলা করেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা পর্ব ৮ বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। তোমাদের সাথে আছি আমি, নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা, শাসক উপজেলা কলেজ, শাসক যশোর। আজকের বিষয় চেনো কবিকে? আল মামুদ। কবি আল মামুদ। কবি আল মামুদের কবিতাটি আজকে আমরা পড়ব। লোক লোকান্তর। লোক লোকান্তর, লোক থেকে লোকান্তরে যাওয়া, অর্থাৎ সৃষ্টি জগতে লোকান্তর, সৃষ্টি জগতে বিচরণ করা। আল মামুদের লোক লোকান্তর কবিতাটি আজকে আমরা পড়ব। তো কবি পরিচিতি সম্পর্কে একটু আমরা জানি। আল মামুদ 1936 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল মীর আব্দুস শুকুর আল মামুদ। তার পিতার নাম আব্দুর রব মীর, মাতার নাম রওশনারা মীর। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেননি, মোটামুটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু লেখাপড়া খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি। ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক স্তর পর্যন্তই পড়াশোনা করেছিলেন। তারপর আর তার লেখাপড়া সম্ভব হয়ে ওঠেনি। তার পেশাগত জীবনে তিনি সাংবাদিকতা করেছিলেন। দৈনিক কর্ণকণ্ঠ, দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং সেখানে পরিচালকের পদ থেকে অবসরে যান শেষ পর্যন্ত। আধুনিক বাংলা কবিতায় আল মামুদের জগৎ এক অনন্য জগৎ। সেই জগৎ যন্ত্রণাদগ্ধ শহর জীবন নিয়ে নয়, স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম্য জীবন নিয়ে, যেটা আমরা তার লোক লোকান্তর কবিতাটি পড়লে বুঝতে পারবো। গ্রামীণ জীবন ও প্রকৃতির চিরায়ত রূপ তিনি তার কাব্যে শিল্পায়িত করে তুলেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ লোক লোকান্তর। লোক লোকান্তরেরই আমরা দেখতে পাবো, লোক লোকান্তরের কাব্যগ্রন্থেরই নাম কবিতা আজকে আমাদের লোক লোকান্তর। তারপরে কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, অদৃষ্টবাদীদের রান্না বান্না, বখতিয়ারের ঘোড়া, আরব্য রজনীর রাজহাঁস। শিশুতোষ কাব্যগ্রন্থ আছে পাখির কাছে ফুলের কাছে, উপন্যাস, দুটি বিখ্যাত উপন্যাস তার, ডাহুকি, কবি ও কোলাহল, নিশিন্দা নারী, আগুনের মেয়ে আমরা নাম শুনেছি। তারপরে ছোট গল্প আছে পানকৌড়ি রক্ত, সৌরভের কাছে, পরাজিত, গন্ধ বণিক। এভাবে তিনি সাহিত্য জগতে লেখালেখির মাধ্যমে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। তারপর তার এই স্নিগ্ধ শ্যামল প্রশান্ত গ্রাম্য জীবনের এত সুন্দর মায়াবী দৃশ্য তিনি তার কাব্য সাহিত্যে তুলে ধরেছিলেন, যার কারণে অসংখ্য পুরস্কার তিনি পেয়েছিলেন। লেখাপড়ায় এগুতে না পারলেও তার কাব্য ভাষা সংগঠনের যে চিরায়ত প্রকৃতির রূপ ছিল, সেটা আমরা তার কাব্য সাহিত্যে দেখতে পাই এবং সে কারণে তিনি অনেক পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। বিশেষ করে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন।
আজকে আমরা তার কবিতাটি, ছোট্ট একটি কবিতা, কবিতাটি সনেট জাতীয় কবিতা এবং কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবিতার লাইনগুলো আমরা একটু পড়বো আর অর্থগুলো জেনে নেবো। যেটা আমরা শব্দার্থ টিকায় সবগুলো অর্থই পাবো, তারপরে আবার একটু আমরা দেখে নিই। আমি লাইনগুলো পড়ি, তোমরা একটু খেয়াল করে শোনো। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। আমার চেতনা কাব্যবোধ, কবির যে কাব্য চেতনা বা কাব্যবোধ, সেই কাব্য চেতনার কথা এখানে বলা হচ্ছে। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এই সবুজটা প্রাণ স্পর্শতার প্রতীক। প্রাণ যে স্ফূর্ততার থাকে সেটাকে বলা হচ্ছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। চন্দনের ডালটা আমরা, চন্দন হলো সুগন্ধের প্রতীক, স্নিগ্ধ সুগন্ধের প্রতীক হিসাবে এখানে চন্দনের ডালকে বলা হয়েছে। তাহলে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। কবিতার কাব্য চেতনাকে সাদা এক সত্যিকার পাখির সঙ্গে পাখির প্রতিমায় তুলে ধরেছেন। কবির এই চেতনা পাখি বসে আছে সবুজ অরণ্যের কোনো এক চন্দনের ডালে। আর চন্দন সুগন্ধি একটা কাঠের গাছ, আর এর ফুল ঝাল মিষ্টি লবঙ্গ। কবির কাব্যসত্তার সাথে সেই মধুরতার সঙ্গে চন্দনের যে সম্পর্ক নিহিত, সেই সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখির উপরে নিচে বনচারী বাতাসের সঙ্গে যে দোল খায় পানলতা, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যে রহস্যময় সৌন্দর্য, সেই সৌন্দর্যময় পরিবেশের মধ্যে সুগন্ধি পরাগে যেন মাখামাখি হয়ে উঠছে কবির চেতনারূপ পাখির যে ঠোঁট, আর তার অস্তিত্বের যে স্বরূপ, যে কাব্য ভাষা, সেই শব্দমালা এখানে প্রকাশ পেয়েছে। কবির অস্তিত্ব জুড়ে থাকা যে চিরায়ত বাংলাকে বোঝানো হয়েছে। অনেকগুলো পাবো দেখো। আর দুটি চোখের কোটরে কাটা সুপারি রং। কবির দৃষ্টি, কবির অস্তিত্ব জুড়ে যে বাংলার সৌন্দর্যের কথা বলা হয়েছে, তাই বলছে আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। পা সবুজ, নখ তীব্র লাল, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে। কবির অস্তিত্ব জুড়েছিল হয়তো গ্রাম বাংলা, বাংলার যে অফুরন্ত রং, যে সৌন্দর্য, যে চেতনারূপ পাখির চোখের কোটরে কাটা সুপারি রং। আর যেন মনে হচ্ছে কবির কাছে তার পা সবুজ, নখ তীব্র লাল। এই মাটি আর আকাশে মেলে ধরা কবির যে চেতনা, সমগ্র চৈতন্য জুড়ে যে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক রঙের বৈচিত্র্য, যে নিঃসর্গ উপলব্ধি, তারই বহিঃপ্রকাশ আমাদের এই কয়টি লাইনে পাই। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মনি। সৃষ্টির প্রেরণায় কবির কাব্যবোধ যখন জেগে উঠবে আমার এ চেতনার মনি, অর্থাৎ সৃষ্টির সাথে সাথে কবির যে কাব্যবোধ জেগে ওঠা, সেই চেতনার কথা এখানে বলা হচ্ছে, সেই সৃষ্টির কথা বলা হচ্ছে। তাই তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মনি। মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। সমাজ সংসার, সংসার সমাজ তুচ্ছ হয়ে যাবে লোকালয়। লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মনি। সৃষ্টির প্রেরণায় কবির কাব্যবোধ যখন জেগে ওঠে, তখন তার চেতনার মনিও যেন জেগে ওঠে। মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি।
সংসার সমাজ তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। সৃষ্টির প্রেরণায় কবি চিরকালই উদ্বুদ্ধ হন, উজ্জ্বল হয় তার চেতনার মণি। অর্থাৎ সৃষ্টির প্রেরণায় কবির কাব্যবোধ সবসময় জেগে ওঠে এই চেতনার মণিস্বরূপ। পৃথিবীর কোনো বিধি বিধান, কোনো নিয়ম কানুন, কোনো ধর্ম, কোনো সমাজ সংসার বা লোকালয়ের অধীন তিনি আর তখন থাকেন না। ওই যে মনে হয় কেটে যাবে, ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ তুচ্ছ হয়ে যাবে লোকালয়, সবকিছু যেন যখন তিনি সৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ হবেন তখন সমস্ত কিছু যেন তার কাছে তুচ্ছ হয়ে যাবে, তখন সবকিছুই তুচ্ছ হয়ে যাবে। একমাত্র সত্য হয়ে উঠবে চেতনার রং, চেতনার জগৎ, চেতনার রূপরেখা, শব্দ ব্রহ্ম। তিনি শব্দ দিয়ে গড়ে তুলবেন চেতনার জগৎ, শব্দ সৌধ। তার সেই সৃষ্টির পথ কখনোই কুসুমাস্তীর্ণ নয়। এই বিচিত্র টানাপোড়েনের মধ্যেও জীবন সংগ্রামের ভিতর দিয়েও তাকে উত্তীর্ণ হতে হয়। আর যদি উত্তীর্ণ হতে পারলেই কবিতার সার্বভৌমত্বের জয় হয় কবিতার। এ কথা কবি লোকান্তর কবিতায়, তার আত্মপরিচয়মূলক কবিতায় তিনি এগুলো বলেছেন। অর্থাৎ সংসারের সাথে বন্ধন ছিঁড়ে যাবে যখন কবির কবি প্রতিভা জেগে উঠবে। অর্থাৎ সৃষ্টির আনন্দকে উপভোগ করতে তিনি সবসময় আগ্রহী, আর তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী একথা তিনি বলেছেন কবিতার আসন্ন বিজয়। অর্থাৎ একদিন তার বিজয় আসবেই। লোকান্তর কবিতায় কবি খুব কঠিন কবিতা না বাবা, এখানে কবির যে কাব্যবোধ সেই কাব্য চেতনার একটা সাদা সত্যিকার পাখির প্রতীকে উপস্থাপন করেছেন। তেমন তার যে কাব্য চেতনাটা একটা সত্যিকার সাদা, আমরা সাদা সত্যিকার পাখি যে সুন্দর সেটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে কবি কি বলতে, বিষয়বস্তুর যে অন্তর্নিহিত ভাব লোকান্তর, তার সৃষ্টি জগতে আরো বিচরণ করতে চেয়েছেন। অর্থাৎ বিষয়বস্তুর যে মধ্যে অন্তর্নিহিত ভাবের উপর নির্ভর করেই কিন্তু কবিতাটির নাম লোকান্তরটা হয়েছে। এই কবিতায় কবির কাব্য চেতনাকে সাদা এক সত্যিকার পাখির সঙ্গে তুলনা করা হয়েছে, আর তেমন কিছু নয়, যার সঙ্গে সম্পর্কিত বা প্রাণবন্ত সবুজ অরণ্য আর সুগন্ধি চন্দনের ডাল সংযুক্ত। সুগন্ধি চন্দনের ডাল সেটা কেমন, আর সবুজ অরণ্য আরো যে কবির সৃষ্টি জগতের প্রাণস্ফূর্ততার প্রতীক হিসাবে সবুজ অরণ্যকে বলা হয়েছে, আর স্নিগ্ধ সুগন্ধের প্রতীক হিসাবে চন্দনের ডালকে উপস্থাপন করা হয়েছে। কবির অস্তিত্ব জুড়ে চিরায়ত বাংলার যে পানলতা, তার সুগন্ধ পরাগ, কাটা সুপারির রং, সবুজ পা, তীব্র লাল নখ, বন্য ঝোপের এত রূপময় সৌন্দর্যের দিকে কবি যেন তাকাতে পারেন না। তার তন্ত্র মন্ত্রে ইন্দ্রজালে নিঃসর্গ উপলব্ধির অনিন্দ প্রকাশের তীব্র বিচ্ছুরণ দেখে তিনি ভয় পান। সত্য সুন্দর হয়ে ওঠা, চেতনার রং রূপরেখা যেন তার সংসার সমাজ ধর্ম লোকালয় সবকিছু তুচ্ছ করে পৌঁছে যায় সৃষ্টির সেই ঐশ্বর্যময় জগতে। উজ্জ্বল হয় চেতনার মণি। নতুন সৃষ্টির বর্ণায় কবি যেন উত্তরোত্তর উদ্বুদ্ধ হন, আর জীবন সংগ্রামের ভেতর দিয়েই তার সৃষ্টির বিজয় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কবির গভীর বিচ্ছিন্নতাবোধের বেদনাও প্রশমিত হয়, কিন্তু এভাবে কবি চিরায়ত বর্ণনায় গ্রাম বাংলার যে অস্তিত্ব থেকে কবি পৌঁছে যান কাব্য জগতের অনিন্দ রহস্যময় সৌন্দর্য লোকে, যেটা লোক থেকে লোকান্তরে আমরা দেখতে পেয়েছি। এসব দিক বিবেচনায় আমরা যে কবিতার দেখো লোকান্তর কবিতাটি একটি সার্থক কবিতা হিসেবে বিবেচনা করতে পারি কবির দৃষ্টিতে। আর এটি একটি সনেট জাতীয় কবিতা, খুব কঠিন কিছু না, ছোট্ট একটা কবিতা। ভাবার্থ আমরা এটাই, যেটা পাঠ পরিচিতিতে আছে আমাদের। কবিতাটি আল মাহমুদের লোকান্তর কাব্যর নাম কবিতা। এটি কবির আত্মপরিচয়মূলক কবিতা। কবির চেতনা যে একটা পাখি তুল্য
সাদা সত্যিকার পাখি তুল্য সুন্দরের যে রহস্যময়তার স্বপ্ন সৌধে বিরাজমান, প্রাণের মধ্যে, প্রকৃতির মধ্যে, সৃষ্টির মধ্যে তার বসবাস। কবির সেই চিত্রকল্পের মালা গেঁথেই তার কাব্য চেতনাকে মূর্ত করে তুলতে চান। কবিতায় কবির একটা গভীর বিচ্ছিন্নতাবোধের যন্ত্রণা কবিকে কাতর করে, আহত করে, কিন্তু তারপরেও সৃষ্টির আনন্দকে তিনি উপভোগ করতে সবসময় আগ্রহী। আর তার সৃষ্টির বিজয় নিশ্চয় অবশ্যম্ভাবী হবে, এই প্রত্যয় তার বিচ্ছিন্নতার যে বেদনা সেটাকেও প্রশমিত করে রাখে। এটাই হলো লোকান্তর কবিতার ভাবার্থ মোটামুটি। তাই যে শব্দার্থ টিকাগুলো আছে সবগুলো পড়তে হবে, বাড়িতে সবাই পড়ে ফেলো। বহু নির্বাচনী প্রশ্ন আছে, একে একে আমরা দেখতে পাবো। লোকান্তর কবিতায় কবির চেতনারূপ পাখি কোথায় বসে আছে? কবির চেতনারূপ পাখি কোথায় বসে আছে? পানলতায়, ঝোপের উপর, ডালে, সুপারি পাতায়। একটা কোথায় বসে আছে? ডালে, চন্দনের ডালে আমরা দেখতে পেয়েছি। লোকান্তর কবিতায় কবি পাখিটির দিকে তাকাতে পারেন না কেন? উজ্জ্বল রং বলে, চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্য, সকল বাঁধন ছিন্ন করে সৃষ্টি জগতে চলে যাবার জন্য, রঙের বাহারের জন্য? কোনটা হতে পারে? একটু কঠিন প্রশ্ন নাকি? এগুলো আমাদেরকে পড়তে হবে, ভাবতে হবে। নিজেরা একটু ভাবো, দেখো, চোখ ধাঁধানো সৌন্দর্য না সকল বাঁধন ছিন্ন করে সৃষ্টি জগতে চলে যাবার জন্য, রঙের বাহারের জন্য? লোকান্তর কবিতায় কবি পাখিটির দিকে তাকাতে পারেন না কেন? সকল বাঁধন ছিন্ন করে সৃষ্টি জগতে চলে যাওয়ার জন্য। অনুচ্ছেদটি পরে দেখো, আজকে একটা অনুচ্ছেদ, ছোট একটি অনুচ্ছেদ, ওটা একটা পড়বা। আজকে আমার রুদ্র প্রাণের পল্লবে পল্ললে বান ডাকে, ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। এগুলো আমরা দেখতে পাবো। এই প্রত্যেকটা উদ্দীপকগুলো একটু পড়ো বাড়িতে, গাইডে সব উত্তর দেওয়া আছে, সহজ, খুব বেশি কঠিন নয়। আর কবিতাটি বারবার একটু পড়ো। আল মাহমুদের চিরায়ত বাংলার যে কবির অস্তিত্ব জুড়ে আছে, কেবল সেই বাংলার অফুরন্ত রং কবির চোখেই ধরা পড়েছে, আর সেটাই তিনি তার এই আত্মপরিচয়মূলক কবিতায় তুলে ধরেছেন। আর তেমন কিছু না, ছোট্ট একটি কবিতা। আজকে এই পর্যন্ত আর কি। বাড়িতে কবিতাটি সবাই পড়ো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।